আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তায় রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। ভোটের অপেক্ষায় দেশ, মাঠে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য থাকছেন 1051 জন ম্যাজিস্ট্রেট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই মনে করেন ফখরুল। টাকা দিয়ে ভোট কিনছে জামাত, মাহাদি আমিমের অভিযোগ। পাতানো নির্বাচন হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাতের। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। শফিকুরের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ নয়, উপদেষ্টাদের দাবি। নির্বাচিত সরকার শ্বেতপত্র প্রকাশ করতে চাইলে সহযোগিতা করা হবে বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকছে, তাই ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি হ্যাঁ ভোট চান দেশবাসীর কাছে। বলেন, গণভোটে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এছাড়া প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন আদিব মোহাম্মদ। দেড় দশকেরও বেশি সময় বঞ্চনার শিকার 12 কোটি 77 লাখেরও বেশি ভোটারের দরজায় কড়া নাড়ছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। মাত্র একদিন বাকি। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণের দিন 12ই ফেব্রুয়ারি। সারা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথাই স্মরণ করিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জানালেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা জনগণকে 17 বছরের ফ্যাসিবাদের জবাব দেওয়ার আহ্বান জানান। ভোটারদের আশ্বাস দেন, নির্ভয়ে ভোট দেওয়ার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। ডক্টর ইউনূস বলেন, আসছে নির্বাচনে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকছে, তাই ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জয় পরাজয় আছে এবং গণতন্ত্রে সেই ফল মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি হ্যাঁর পক্ষে ভোট চান দেশবাসীর কাছে। বলেন, গণভোটে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারিত হবে। জুলাই সনদ কোনো একক দলের ইস্তেহার নয়, জনতার ভোটে নির্ধারিত হবে আগামী দিনের ভবিষ্যৎ। তাই সবাইকে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে, তাই গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা, ঢাকা। শেষ চাবি আপনার হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান।
12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এরও বেশি। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল 7টায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এবার কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। চলাফেরা করতেছি, আমরা দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনী এদিক দিয়ে আসতেছে, যাচ্ছে, কথা বলতেছে, সাধারণ জনগণ সবার সাথে কথা বলতেছে। প্রায় 3 টার্ম পরে নির্বাচন হচ্ছে আর কি আনুষ্ঠানিকভাবে, আমরা ভোট দিতে পারছি, এটা একটা আনন্দ। এদিকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে না পারলেও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন জয় পরাজয় যাই হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তারা। ইলেকশনটা শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে ওরা যদি গন্ডগোল করে ইন্টারন্যাশনালি বন্ধ করে দেয়, পরিস্থিতি বোঝা যাবে। এটা আমরা মনে করি মানুষ ভোট দিতে উঠিয়ে আছে, ইনশাল্লাহ আমাদের ভোট দেবে, আমাদের চিনে জানে পরীক্ষিত তাদের। আমার ব্রাঞ্চ ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করেছে, অনেক জায়গায় সাধারণ কর্মীদের গন্ধ হুমকি দমকি দিয়েছে। আমার কর্মীদেরকে হুমকি দমকি দিয়ে নির্বাচন মন্ত্রী এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে অপরাধ প্রবণ এলাকায় যৌথ পেট্রোলিং কার্যক্রম করেছেন যৌথ বাহিনী। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা। বিকেলেও রাজধানীর উত্তরার বাইদা বস্তিতে যৌথ পেট্রোলিং কার্যক্রম বিষয়ে ব্রিফিংয়ে মেজর ইফতেখার হাসান কথা বলেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শুধুমাত্র আইন, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করবে। আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে আমরা এই টহল এবং অপারেশন পরিচালনা করছি। এবারে নির্বাচন পুলিশের জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনে মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পরাজিত শক্তি এখন আর কোনো হুমকি নয় উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। মনির হোসেন তোপর রিপোর্ট। সরকারের তরফ থেকে নির্দেশনা। জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনীতে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সংস্কৃতি এবং বদঅভ্যাস এখনও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর পুলিশ বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলেও জানান পুলিশ প্রধান। বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5 আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। বলেন, নির্বাচনকালীন যে কোনো সহিংসতা মোকাবেলায় সক্ষমতা রয়েছে পুলিশের। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা মাঠে থাকবেন না বলেও জানান আইজিপি। বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। আপনারা ভালো থাকেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী পরিবেশে এখন অনুকূল জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে। ঠাকুরগাঁও এক সংবাদ সম্মেলনে তিনি আশা জানান, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো সুযোগ পাবে না দুর্বৃত্তরা। এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, জামাতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের দিনের কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলই ছিল। এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। নির্বাচন ভালো হবে এটা আমরা আশা করছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের সমর্থন আদায়ে জামাত ভুয়া সংবাদ প্রচার সহ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজের না দেবেন। মানুষের উপর যদি আমরা আস্থা থাকি তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে জামাত নেতাকর্মীরা সাধারণ মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। মাহাদি আমিন দাবি করেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় নির্বাচন ও দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এই বৈঠক নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহমুদ জুবায়ের। এ সময় তিনি বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে ইহসানুল মাহমুদ জুবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকাল রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। এর আগে কমনওয়েলথ অবজারভার গ্রুপ এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নির্বাচনের বেশিরভাগ ফলাফল ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাতেই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি একথা বলেন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ইসি বলেন, সারা দেশে মোতায়েন থাকবে 9,58,000 আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের ফলাফল প্রকাশের সময়কাল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি। একই দল নারীদের বিশেষ পোশাক, নকল সিল ও ব্যালট পেপার ছড়ানোর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তাদের এই বিষয়গুলিতে আরো কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। ক্ষমতায় ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের অবস্থা 1-11 সরকারের মতো হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। পরবর্তী নির্বাচিত সরকার যদি অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করতে চায় তাহলে তাতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এদিকে ব্যর্থতা নিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে না বলে জানান সরকার মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আখতার। আর নৌ উপদেষ্টা 70% সফলতা এবং ধর্ম উপদেষ্টা 95% কাজের সফলতা দাবি করেন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয় ছিল উপদেষ্টাদের বিদায়ের সুর। গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া সরকার দায়িত্ব পালন করে 18 মাস। এদিন উপদেষ্টাদের অনেকেই নিজ নিজ দপ্তরের কাজের ফিরিস্তি তুলে ধরেন। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মোটা দাগে ব্যর্থতা নেই সরকারের। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না, কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলবো আমরা সফল হয়েছি। ভূমি উপদেষ্টাও তার কাজের ফিরিস্তি তুলে ধরেন। ভূমি মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন প্রশ্নে আমরা এটা পরীক্ষা করে দেখেছি যে এখন আমাদের যে ডিজিটালাইজেশন যেটুকু হয়েছে এখন আপনি ঘরে বসে আপনি খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এগুলি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সবার কাছ থেকে বিদায় নেন। বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনও আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। যে বাণিজ্য মন্ত্রণালয় সামগ্রিকভাবে প্রচেষ্টা করেছে, বাকি সাফল্য ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরিকল্পনা অনুযায়ী 70% সফল তিনি। ওই রকম তো আমি তো ছিলাম 111-এর সময় গভর্নর ছিলাম, তখন তারা অনেক কিছু করেছিল, খুব খুব ইসে না, সুখকর বা ইসে না, প্যারাটেবল না সবগুলো। আমি জানি বাংলাদেশ ব্যাংকে করতে পারি না, যেটা আই হ্যাড এ ভেরি স্ট্রং গার্ড দিয়েছি। আমি মনে করি 18 মাস যেটা আমরা করেছি সেটা 18 মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি। ওভারঅল 54 ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না। নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের পরিচালনা নিয়ে সরকার এখনো কোনো চুক্তি করেনি। এই পোর্টকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আরো অগ্রগতি করতে হয়, তাহলে এই পোর্টের ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক যা কিছু আছে আরো ইন্টারন্যাশনালাইজ হতে হবে। ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, 95% সফল তার মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তা জনগণ মূল্যায়ন করবে বলে জানান উপদেষ্টারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর। জেনজি আর আওয়ামী লীগের ভোটাররা সিলেটের নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, বিএনপি ও জামাত দুদলই তাদের কাছে টানার চেষ্টা করছেন। শুধু মার্কা নয়, স্থানীয় ভোটাররা ব্যক্তি ইমেজকেও প্রাধান্য দিতে পারেন বলেও ধারণা তাদের। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটকে মর্যাদার আসন ধরা হয়। গত 12টি সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে সেই দলে সরকার গঠন করেছে। এবারে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির আর জামায়াতে ইসলামের হাবিবুর রহমান হাবিব। সিলেটের 6টি আসনের মধ্যে 5টিতে প্রার্থী দিয়েছে বিএনপি আর 3টিতে দিয়েছে জামাত। 2 জোটের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা। উৎকণ্ঠাও আছে আর কি, মনে করছে যে মানুষ যায় ভোট কেন্দ্রে নিরাপদ থাকবে কিনা, তার মধ্যে একটা ভয় কাজ করছে। জামায়াতে ইসলামী, এনসিপি জোট এবং অন্যদিকে বিএনপি বা তাদের জোট, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো আওয়ামী লীগের যে ভোটাররা হয়তো বা বিএনপির দিকে যুক্তে পারে। সিলেটের 6টি আসনে ভোটার প্রায় 29 লাখ, এর মধ্যে জেনজি বা তরুণ ভোটার 1.5 লাখ, সংখ্যালঘু চা শ্রমিক প্রায় 2.5 লাখ। ভোটের মাঠে তারা প্রভাব ফেলবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আওয়ামী লীগের ভোটাররাও ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। নৌকায় ভোট দিত আওয়ামী লীগের সাধারণ সে সাপোর্টার সমর্থক, তার জন্য কিন্তু কোনো অপশন নাই, সে কোথায় ভোট দেবে। এটা হবে, অনেকে কিন্তু হয়তো বিএনপিকে দিবে, কেউ কেউ হয়তো জামাতকে দিতে পারে। সেই নতুন প্রজন্মের তারা মহিলাদের মধ্যেও আছে, এরা ভোট দিতে যাবে, ওরা ভোট দেবে। এখন এরা তো প্রকাশ করছে না কাদেরকে দিবে না দিবে, তো এদের একটা প্রভাব আছে আমি মনে করি। নির্বাচন সামনে রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 2008 সালের পর আবারও নির্দলীয় সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। যদিও আওয়ামী লীগের সমর্থকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন দলের কর্মফলে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে উপস্থিতিও ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিলেট। প্রার্থীদের বিরামহীন প্রচারণার পর এখন ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। এর মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী উপকরণ ও ভোট গ্রহণের সামগ্রী। শেষ মুহূর্তে ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দিবেন তারা। এলাকাবাসী বলছেন, একটি আধুনিক জেলা গড়তে যারা কাজ করবেন ব্যালটে তাদের রায় দেবেন নাগরিকরা। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রংপুর থেকে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের জনপদ রংপুর। একসময় জেলাটি তামাক চাষের জন্য বিখ্যাত ছিল। এখন রংপুরের হাড়িভাঙা আম বিশ্বজুড়ে সমাদৃত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে রংপুরে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন মোট 6 আসনের প্রায় 26 লাখ ভোটার। জেলার চায়ের দোকান, নগর, হাটবাজার সবখানেই এখন ভোটাররা কষছেন শেষ মুহূর্তের হিসেব নিকেশ। ভোট দিতে যাব, পরিবেশ তো মোটামুটি ভালো দেখতেছি। এমন কেউ আসুক যাতে সবকিছু যেন ঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে।
রংপুরে এবার কেন্দ্রীয় কয়েকজন নেতা ভোট যুদ্ধে নেমেছেন। রংপুর ৩ থেকে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটা রহমান, রংপুর ৪ থেকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং রংপুর ২ থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম লড়ছেন ভোট যুদ্ধে। আবার গন্ডগোল আছে এবং প্রেশার সৃষ্টি, যারা প্রতিপক্ষকে যারা মনে করছে যে জিততে পারে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে না। ওনাদের অর্থশক্তিটা একটা আমি মনে করি আমাদের সমাজের জন্য শুধু না, আমাদের দেশ বা আমাদের মূল্যবোধের জন্য শুধু না, এটা পরিবেশ পরিস্থিতির জন্য একটা হুমকি। স্বাধীনতার পর যে তাদের অভিজ্ঞতা, আসলে যে শাসন ব্যবস্থা ৩ দল আমাদের উপহার দিয়েছে, এই শাসন ব্যবস্থা থেকে মানুষ মুক্তি চায়। এদিকে রংপুরের এসপি মারুফত হোসেন জানিয়েছেন, জেলার নির্বাচনী কেন্দ্রগুলো এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোবাইল টিম থাকবে প্রতিটা ইউনিয়নে একটি করে, আর পৌরসভায় একটি, মোট ৭৬টা মোবাইল পেট্রোল থাকবে আমাদের। রংপুরে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৭৩টি, এর মধ্যে ২৫৬টি আসন ঝুঁকিপূর্ণ। একসময় রংপুরে লাঙ্গলের আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে চিত্র একেবারেই ভিন্ন। লাঙ্গল, দাড়িপাল্লা, ধানের শীষ এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াই হবে এবার রংপুরের ভোট যুদ্ধে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, রংপুর। পদত্যাগ করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমের সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব ছাড়বেন তিনি। নির্বাচনের একদিন আগে কেন এই সিদ্ধান্ত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আপাতত তিনি শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে ভাষা সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই। এর পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করব, বিবেচনা করব। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতায় আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েল বেশি নিরাপদ থাকবে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্য। 2023 সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবারে খেলার খবর। ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলায় কোনো ধরনের শাস্তি পেতে হচ্ছে না বাংলাদেশকে, উল্টো পুরস্কৃত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক করা হবে বাংলাদেশকে। তাতে ভারত পাকিস্তান ম্যাচ খেলার সম্ভাবনাও বেড়েছে। পরাগ মানের রিপোর্ট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার অনিশ্চয়তায় চলতি টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে নয় শ্রীলঙ্কায় গিয়ে খেলার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি তারা। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে নেওয়া হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশের প্রতি বিরূপ আচরণে পিসিবি ঘোষণা দেয় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের। তাতে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হলে টনক নড়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। পাকিস্তানকে রাজি করাতে ডাক পড়ে বিসিবির। 8 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে এক জরুরি মিটিংয়ে বরফ গলে পাকিস্তানের। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলি পাকিস্তানকে ভারতের সঙ্গে খেলার জন্য অনুরোধ করেন।
ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে যেভাবে ইনফ্লুয়েন্স করছে এবং এই ম্যাচটা যে রোমাঞ্চ ছড়ায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এটা শুধুমাত্র একটা ম্যাচ না, এটা আইসিসির ফাইন্যান্সিয়াল শুধু না, কমার্শিয়াল থেকে শুরু করে একটা ঐতিহ্য। সো এত বড় একটা ম্যাচ কেন এশিয়াবাসী বা বিশ্বব্যাপী মিস করবে? তখন আমরা যেহেতু আমরা খেলতে পারিনি, ক্রিকেটের স্বার্থে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে। এখন ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য কোনো শাস্তি হচ্ছে না বাংলাদেশের। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি দেয়া হবে না। সদস্য দেশগুলোর প্রতি নিরপেক্ষতা ও ন্যায় বিচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আলোচনা অনুযায়ী আগামী 5 বছর বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের আগেই এই প্রতিযোগিতা হবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করছে আইসিসি। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। ভয় উপেক্ষা করে দলে দলে সপরিবারে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তায় রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। ভোটের অপেক্ষায় দেশ, মাঠে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, থাকছে 1051 জন ম্যাজিস্ট্রেট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই মনে করেন ফখরুল। টাকা দিয়ে ভোট কিনছে জামাত, মাহাদি আমিমের অভিযোগ। পাতানো নির্বাচন হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাতের। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। শফিকুরের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। এবং অন্তর্বর্তী সরকার ব্যর্থ নয়, উপদেষ্টাদের দাবি। নির্বাচিত সরকার শ্বেতপত্র প্রকাশ করতে চাইলে সহযোগিতা করা হবে বললেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।